এসএসসি 26 এবং 27 যারা আছে তাদের জন্য আমার এই ভিডিওগুলো, এবং আমি ফ্রিতে সবাইকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ এবং হচ্ছে আমাদের জেনারেল সায়েন্স, সাধারণ বিজ্ঞান যেটা আছে সেটা আমি কভার করে দিব। ওকে, তো আমার ভিডিওগুলো হচ্ছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত হবে। অর্থাৎ আমাদের আমরা এর আগে আমরা পদার্থবিজ্ঞানের অধ্যায় 2 নিয়ে আলোচনা করেছি এবং সূত্রগুলো নিয়ে আমরা প্রমাণ শিখেছি। আজকে আমরা এই সূত্রের উপর ভিত্তি করে কিছু ম্যাথ আলোচনা করবো। এটা হচ্ছে নর্মাল সিম্পল ম্যাথ, যেগুলো দ্বারা আমরা কিভাবে সূত্র অ্যাপ্লাই করা যায় সেগুলো জিনিসগুলোকে আজকে আমরা দেখবো। ওকে, তাহলে চলো আমরা শুরু করে যাবো। এবং আমরা খুবই গুরুত্বপূর্ণ টপিক আজকে নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে পদার্থ বস্তুর গতি। এটা খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো পরীক্ষা আসে, এবং গতির যে বিভিন্ন ম্যাথ থাকে এগুলো সবগুলোকে আমরা আজকে আমরা আলোচনা করে দিব। ওকে ওকে, তাহলে যেহেতু পর্যায়ক্রমে ভিডিওগুলো আসবে এবং হচ্ছে সিরিয়াল ওয়াইজ আসবে এবং এগুলো একটা নোটও থাকবে, তোমরা যেটা তোমরা স্লাইড দেখতে পাচ্ছ, তো অবশ্যই তোমরা কি করবা, ফলো করবা, তাহলে তোমাদের কি অনেক সুবিধা হবে আশা করি। আচ্ছা, এখানে আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি সবাই। ওকে, তোমরা এখানে দেখো, খেয়াল করো সবাই। আমরা একটু লেজার দিয়ে দেখাই সবাইকে, তাই না, লেজার পয়েন্ট। আচ্ছা, এখানে বলছে স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়িতে 2 ms/2 ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ 20 মিটার/সেকেন্ড হয়। কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল? ওকে, এই ম্যাথগুলো করতে হবে। দেখো, এই ম্যাথগুলো করার জন্য আমাদের যেটা করতে হবে, যে আমাদের গতির যে 4টা সূত্র ছিল, আমরা 4টা, এই 4টা সূত্র দিয়ে আমাদের গতির যত ম্যাথ আছে সবগুলো কি হবে, সলভ হবে। বাট এগুলা কিভাবে অ্যাপ্লাই করবো এই জিনিসগুলোকে আমাদের জানা দরকার। ওকে, তাহলে চলো আমরা দেখি। প্রথমে আমরা কলমে আমরা যেটা করব, যে কোশ্চেনে যে কথাগুলো বলবে এগুলো হুবহু আমরা উঠাবো। যেমন বলছে স্থির অবস্থান থেকে, কোনো জায়গায় যদি বলে যে স্থির অবস্থান থেকে, তাহলে এটার আদিবেগ আমরা কত দূরে নিব? 0 দূরে নিব। কত দূরে নিব আমরা? 0। মনে রাখবেন, স্থির অবস্থান যদি বলে তাহলে আদিবেগ কত দূরে? 0। চোখ বন্ধ করে। ওকে, একটি গাড়িতে মাস হয়ে গেল একটি গাড়িতে 2 ms/2 ত্বরণ প্রয়োগ করা হয়। তার মানে এখানে ত্বরণের মান দেওয়া আছে কত? 2 ms/2। তাহলে আমরা লিখবো যে a = কত লিখবো আমরা? 2 লিখবো। কি লিখবো আমরা? 2। একগুলো আপাতত তো লিখতেছি না, তোমরা চাইলে লিখে নিতে পারো, সমস্যা নেই। ওকে, প্রয়োগ করা হলে এর বেগ 20 মিটার/সেকেন্ড হয়। মানে একটা গাড়ি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে এবং ত্বরণ ছিল কত? 2, এবং এর বেগ এক সময় কি 20 মিটার/সেকেন্ড হয়। তার মানে আমরা যখন ম্যাথ করব তখন দুইটা বেগ থাকবে। কয়টা বেগ থাকবে? দুইটা। একটা হচ্ছে আদিবেগ, আর একটা হচ্ছে আমাদের শেষ বেগ। তাহলে আমরা আদিবেগ যেহেতু এখানে পেয়ে গেছি, কত আমাদের? 0। তাহলে আর শেষ বেগ কত আছে এখানে আমাদের? 20। তাহলে এখানে আমরা বসাবো হচ্ছে b = 20। ওকে, সহজ ম্যাথ, তাই না? এগুলো ইজি, এগুলো পারবো আশা করি। 20 কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়? তাহলে আমাদের সূত্র কি চাইছে? t সমান আমাদের কি বের করতে হবে। ওকে, আচ্ছা, এখন আমরা সূত্র শিখছি কয়টা? 4টা, তাই না? এই যে তোমরা দেখতে পাচ্ছ একটা সূত্র, তারপর আরো আমরা শিখছি পিছনে যে একটু, তারপর হচ্ছে এই একটা সূত্র এই যে একটা সূত্র s = কত? ut + half/n²। ওকে, আর আরেকটা সূত্র আমরা শিখছিলাম, আরো সূত্র শিখছি যে a = কত? b - u/t। তারপর কত? b = কত? u + at। একই সূত্র। আবার কি s = কত? ut + half + b + u/2 কত? t। ওকে, এখন তোমার সূত্র হচ্ছে, তুমি এখন দেখবা যে কোনটা সূত্রে যায়। যেমন এখানে u আছে, a আছে, v আছে আর t কে তোমাকে বের করতে হবে। অর্থাৎ এই 4টা রাশি কোন সূত্রে আছে সেই সূত্রকে তোমার অ্যাপ্লাই করতে হবে। তাহলে চলো আমরা একটু চেক করি। আচ্ছা, তাহলে চলো আমরা চেক করি। যেহেতু দেখো এই সূত্রে অ্যাপ্লাই করলে হবে না, এই যে এটার ভিতরে। কেন? কারণ এখানে কি নাই? s নাই। তাহলে এই সূত্র বাদ। পরেরটা যাই। দেখো s = ut + half/n²। এখানে আমাদের কি নাই বলো তো? এখানে আমাদের s বলা নাই, তাই এই সূত্র বাদ। এবার পিছনে যাই আমরা। তারপর এই যে এখানে আসো, দেখো আমরা একটু লেজার দিয়ে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই সূত্র দেখো v = কত? u + at। এখানে দেখো আমাদের কি v ছিল, আমরা একটু ওটি ছিল এখানে, বুঝতে সুবিধা হবে, তাই তো? চলো দেখো এই সূত্র দিয়ে হবে v = কত আমাদের? মাউস দিয়ে লিখতেছি, তাই এই কারণে সব উল্টাপাল্টা হয়ে যেতে। v = কত? u + at, তাই না? এই সূত্র দেওয়া হবে। তাহলে এখান থেকে তুমি কি বের করবা? t এর মান বের করবা। তো t এর মান আমরা ডাইরেক্ট বের করতে পারি। t সমান কত আমাদের? লিখতে পারি ডাইরেক্ট যে v - u / কত আমাদের? a। এটা কিভাবে লিখলাম? এই ইউটাকে এই পাশে আনবা, বাম পাশে আনলে v - u, আর আমাদের p লাগবে, তাহলে এটা কি নিচে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে v - u / কত আমাদের? a। এবার তুমি মান বসাই দিলে কি অ্যান্সার চলে আসবে। এখানে v এর মান কত আমাদের? 20। এগুলো তোমরা বসাই নিবা, তাহলে অ্যান্সার ক্যালকুলেটর দিয়ে করলে হচ্ছে 20 - u এর মান কত আমাদের? 0, এবং এর মান কত আমাদের? 2। তাহলে এটা কাটাকাটি করলে অ্যান্সার আসবে কত আমাদের? 10 × 2 = 20। তাহলে কত হবে? 10 সেকেন্ড। সেটাই আমাদের অ্যান্সার। তাহলে আমি নিয়ম যেটা ধরাইতে চাইতেছি তোমাদের, সেটা হচ্ছে যে মানগুলা, যে ডাটাগুলা থাকবে ওই ডাটার সাথে কোন সূত্র যাবে ওই সূত্র বলে বসাইলে কি হবে? অ্যান্সার হয়ে যাবে। এরপর দেখো, এরপর সেকেন্ড ম্যাথটা যেটা আমরা দেখি সবাই।
সেকেন্ড ম্যাটার দেখো 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িতে 5 সেকেন্ড যাবত 4 ms/2 ত্বরণ প্রয়োগ করা হলে গাড়িটির শেষ বেগ কত এবং ত্বরণকালে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। ওকে, তাহলে প্রথমে ফাইন্ড আউট করতে হবে যে কি কি দেয়া আছে। তাহলে 54 কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে প্রথমে যে বেগটা দেওয়া থাকবে এটা কি হবে আমাদের নরমালি শেষ বেগ হবে। আচ্ছা, তাহলে আমরা লিখবো এটা। হ্যাঁ, আমরা লিখি তাহলে ইউ ইজিক্যাল টু দেওয়া আছে আমাদের কত 54 কিলোমিটার পার আওয়ার। এখন এখানে একটা কাহিনী আছে, কাহিনী হচ্ছে আমরা জানি বেগের একক কি মিটার পার সেকেন্ড, বেগের একক কি মিটার পার সেকেন্ড। হাতে লেখা খুবই বাজে হইতেছে, মাউস তো তাই আর কি, তো তোমরা একটু বুঝে নিও কষ্ট করে। হ্যাঁ, তো 54 কিলোমিটার পার আওয়ার। এখন কিলোমিটার পার আওয়ার নিলে হবে না, আমাদের এটা নিতে হবে কিসে, মিটার পার সেকেন্ড নিতে হবে। কিসে নিতে হবে, মিটার পার সেকেন্ড। এটা আমি পড়াইছি আগে লেকচারে। তাহলে কিলোমিটার পার আওয়ার যখন মিটার পার সেকেন্ডে নিব, তখন এটাকে গুণ দিব হচ্ছে যে মান থাকবে তার সাথে 1000 গুণ দিব। কত দিব আমরা, 1000 গুণ দিব। দেওয়ার পর এটাকে আমরা কি করব, 3600 দ্বারা ভাগ করব। কি করব, 3600 দ্বারা ভাগ। তাহলে এখানে যে অ্যান্সারটা আসবে সেটা হবে কি আমাদের মিটার পার সেকেন্ড। তার মানে কোশ্চেনে আমাদের যদি কিলোমিটার পার আওয়ার দেওয়া থাকে, তাহলে আমরা ওই মানটাকে 1000 দ্বারা গুণ করবো এবং 3600 দ্বারা কি আমরা ভাগ করে দিব। ওকে, তাহলে গাড়িতে 5 সেকেন্ড যাবো, তার মানে টি এর মান দেওয়া আছে আমাদের কত, 5 সেকেন্ড। কত আছে আমাদের 5 সেকেন্ড, তাই না? তাহলে আমরা লিখলাম 5 সেকেন্ড। ওকে, তারপর হ্যাঁ ত্বরণ দেওয়া আছে 4 ms/2। তাহলে a ইজিক্যাল টু এখানে কত হবে আমাদের 4 ms/2, ইজিলি হয়ে গেল, তাই না? ওকে, ডান। এখন আমাদের কি কি চাইছে কোশ্চেনে, শেষ বেগ কত, তার মানে কি বের করতে হবে, v। ওকে, v ইজিক্যাল টু হোয়াট, আর হচ্ছে তো কত দূরত্ব, তাহলে s ইজিক্যাল টু হোয়াট। এই জিনিসগুলো তোমার পরীক্ষা হলে ডান সাইডে লিখে সুন্দর একটা মাঝখানে এরকম একটা দাগ দিয়ে দিতে হবে। তার মানে দেখো তোমার কাছে ইউ আছে, পি আছে, এ আছে, ভি লাগবে, আর কি লাগবে, এস লাগবে। ফার্স্টে তুমি এটা কল্পনা করো, আগে শেষ বেগ আমরা বের করি। কি বের করবো আগে, শেষ বেগ। তাহলে দেখো, তাহলে তুমি কি কি জানো, ইউ জানো, টি জানো, এ জানো, বের করবা কি বি। তাহলে কোন সূত্র যাবে, বলে ইউ আছে, টি আছে, এ আছে, ভি আছে। এদিকে তাকাই, ভি আছে, ইউ আছে, টি আছে, আর কি আছে। তাহলে এই সূত্র দিয়ে কি আমাদের যাবে। এখান থেকে আমরা কি বের করবো, শেষ বেগ। তাহলে শেষ বেগের সূত্র যে করাই আছে আমাদের, ভি ইকুয়াল টু কত, ইউ প্লাস এটি। জাস্ট এখানে মান বসাই দিলে কি অ্যান্সার চলে আসবে। হ্যাঁ, শেষ। ইউ এর মান কত, এটা ক্যালকুলেশন করলে বলবা। তারপর প্লাস এর মান কত আমাদের 4 ইন্টু আমাদের টি এর মান কত, এখানে আমাদের 5। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে কি আমাদের অ্যান্সার হয়ে যাবে। এরপর ত্বরণকালে কত দূরত্ব অতিক্রম করবে, দূরত্বের জন্য সূত্র আমরা বসাবো, এস সমান কত, ইউটি প্লাস হাফ এর স্কয়ার। শেষ, ইউটি প্লাস কত হবে, হাফ এ টি স্কয়ার, ইউটি প্লাস হাফ এর স্কয়ার। এটা কেন বসালাম আমি বলে দিই। যখন তোমাদের পরীক্ষার হলে ম্যাথগুলো দেওয়া থাকবে, তখন তোমরা ম্যাথের যে ডাটাগুলো একপাশে লিখবে, লেখার পর 4টা সূত্র একসাথে লিখবে, লেখার পর মেকআপ করবা। ওকে, যেটার সাথে মেকআপ মিলে যাবে। ওকে, অর্থাৎ যে সূত্রে 4টা জিনিস থাকবে বা যে সূত্রে ওই কটা জিনিস আছে, ওই সূত্রটা কি করবো আমরা নর্মালি অ্যাপ্লাই করে দিব, তাহলে কি ম্যাথ হয়ে যাবে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো। এরপর নিচের ম্যাথটা আমরা দেখি। নিচের ম্যাথটা কি, সোজা রাস্তায় স্থির অবস্থান থেকে একটি বাস 10 ms/2 সুষম ত্বরণে চলার পর 80 মিটার দূরত্বে রাস্তার পাশে দাঁড়ানো এক ব্যক্তিকে কত বেগে অতিক্রম করবে। অনেক কথা। এখন লেখা আছে কি, সোজা স্থির অবস্থান থেকে। কোন অবস্থান থেকে, স্থির অবস্থান থেকে। আচ্ছা, স্থির অবস্থান যদি হয় তাহলে আদিবেগ কত হয়, 0 হয়। কত হয় আমাদের, 0। ওকে, তাহলে এখানে দেখো আমরা একটু মুছে দিই, তাই না? একটু মুছে দিই আমরা। হ্যাঁ, ওকে, তাহলে আদিবেগ 0। দেখো আমরা লিখে নিলাম আদিবেগ কত, 0। আচ্ছা, তবে এখানে দেখো ত্বরণ দেওয়া আছে 10। তাহলে এখানে আমরা ত্বরণের জায়গায় কত লিখবো, আমরা 10 লিখবো। কত লিখবো আমরা, 10। তাহলে চলো আমরা লিখে ফেলি, ত্বরণ জায়গায় লিখবো কত আমাদের, 10। ওকে, 10। এরপর কি দেওয়া আছে, 80 মিটার দূরত্ব, তার মানে এস দেওয়া আছে। কি দেওয়া আছে আমাদের, এস দেওয়া আছে, এস। ওকে, তাহলে আমরা চলো লিখি। তাহলে এস ইকুয়াল আমরা লিখতে পারি এস ইকুয়াল 80। এস ইকুয়াল কত আমাদের 80 বা 80। ওকে, এস ইকুয়াল কত আমাদের 80। হ্যাঁ, এরপর রাস্তা দাঁড়ানো এক ব্যক্তিকে কত বেগে অতিক্রম করবে, তার মানে এখানে কি হবে, শেষ বেগ আমাদের বের করতে হবে। কি বের করতে আমাদের, শেষ বেগ। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। ইউ আদিবেগ প্রথমটা স্থির অবস্থান বলছে, এ 10 দেওয়া আছে, এস 80, আর বি আমাদের কি বের করতে হবে। তাহলে আমরা কোন সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে, যেটার ভিতরে ইউ এ এস বি চারোটা আছে। চল দেখো, এই যে এই সূত্রটা এখানে লাল করে দিয়েছি আমরা, এই সূত্রটা অ্যাপ্লাই করে দেবো, ভি স্কোয়ার। এখন বুঝবো কিভাবে, আমি কিন্তু একটা কথা বলছি যে ম্যাথ দেওয়া থাকলে ওগুলা সুন্দর করে উঠাতে হবে, না হলে কিন্তু ঘটনা ঘটে যাবে। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো ইউ এর মান কত, 0। তাহলে এখানে বসাবো কত, 0 স্কোয়ার প্লাস 2 ইন্টু এখানে এর মান কত, এর মান হচ্ছে কত, 10 ইন্টু এস এর মান কত, 80 বসাও। হ্যাঁ,
বসানোর পর দেখো এখানে 0 স্কয়ার মানে হচ্ছে 0 প্লাস 10 দুগুণে 20, 8 দুগুণে কত 16, তাহলে এখানে কত হবে 1600 হবে। কত হবে আমাদের 1600। এবার কি করবা, ভি স্কয়ার ইজিক্যাল টু আমরা কত পেলাম 1600, কিন্তু আমাদের ভি স্কয়ার লাগবে না, আমাদের কি লাগবে ভি এর মান লাগবে। তাহলে ভি ইকুয়াল স্কয়ার এর পাশে গেলে কি হয়ে যাবে রুট হয়ে যাবে, রুট ওভার কত হবে 1600, কত হবে 16। তাহলে 1600 যদি আমরা রুট করি এটার মান আসবে কত 40, কত আসবে 40 ms ইনভার্স 1, শেষ, ইজি না। ওকে, তাহলে এখানে হবে কত আমাদের, আমরা যদি লিখি পেন হবে হচ্ছে কত 40 ms ইনভার্স 1, শেষ। তাহলে কথা একটাই, ম্যাথ থাকলে এগুলো আগে উঠাবা, তারপর ম্যাথ দিয়ে যে সূত্র যাবে ওটাকে মেকআপ করে দিলে অ্যান্সার চলে আসবে। ওকে ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। পরের স্লাইডে চলে যায়, পরন্ত বস্তুর গতি। ওকে ওকে, মহাকর্ষ, এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তু কণাই একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ থাকে কি বলে মহাকর্ষ। অর্থাৎ পৃথিবীর বাইরে মহাকর্ষ মানে মহাবিশ্বে যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ সেটাকে কি বলে মহাকর্ষ। সেটা কিরকম হতে পারে, যেমন চাঁদ এবং সূর্য, এটার ভিতরে যে আকর্ষণ সেটাকে আমরা কি বলবো মহাকর্ষ বলবো। কি বলবো মহাকর্ষ। আচ্ছা, অভিকর্ষ, অভি মানে হচ্ছে পৃথিবী, অভি মানে হচ্ছে কি পৃথিবী। কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণকে কি বলা অভিকর্ষ। অর্থাৎ দুইটা বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয় তাহলে তাদের মধ্যে যে আকর্ষণ সেটাকে আমরা কি বলবো অভিকর্ষ। যেমন আমি বলতে পারি চাঁদ আর পৃথিবীর মধ্যে যে আকর্ষণ সেটা কি হবে অভিকর্ষ। ওকে, বা সূর্য এবং পৃথিবীর মধ্যে যে আকর্ষণ সেটা কি হবে আমাদের অভিকর্ষ। অভিকর্ষ বলতে বোঝায় যে পৃথিবীর সাথে যে কোনো একটা আইটেম যদি হয়ে যায় সেটা কি হবে আমাদের অভিকর্ষ। ওকে, অভিকর্ষ ত্বরণ, অভিকর্ষ বলের প্রয়োগে মুক্তভাবে পরন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকে কি বলে অভিকর্ষ ত্বরণ বলে। এই জিনিসটাকে আমরা একটু দেখি। দেখো আমরা যখন উপর থেকে কোনো বস্তু ফালাই, এখানে পরন্ত বস্তু কথা বলছি, পরন্ত বস্তু বলতে বোঝায় যে এর আদিবেগ কত হবে 0 হবে। আদিবেগ কত হবে 0, মানে হচ্ছে এরকম, ধরো যে এটা কলমটা আছে, এটা আমরা কোনো বেগ দিয়ে ফেলাবো না, আমরা স্থির অবস্থান থেকে ফেলাই দেবো। যে স্থির অবস্থান এভাবে না, এভাবে ধরে এভাবে যদি ফালাই এটা আদিবেগ কত আসবে 0 আসবে। কত আসবে 0। এগুলাকে বলি হচ্ছে নর্মাল কি আমরা পরন্ত বস্তু। এখন তুমি যদি কোনো বস্তুকে এরকম উপর থেকে ফালাও তাহলে কোন দিকে পড়বে নিচের দিকে। এখন নিচের দিকে যখন পড়বে তখন কি তার একটা বেগ হবে না, বেগ অবশ্যই হবে, হ্যাঁ না। ওকে আচ্ছা, এখন একটা গাড়ি যখন রাস্তায় চলাচল করে আর কি, তখন গাড়িটা নর্মালি কি হয় একবার বেগ বৃদ্ধি পায়, একবার বেগ কি হ্রাস পায়, তাই না। এই যে বেগ বৃদ্ধি বা হ্রাস এটাকে আমরা কি বলি ত্বরণ। আর অভিকর্ষ ত্বরণটা হচ্ছে পৃথিবীর সাথে সম্পর্ক। অর্থাৎ আমরা কোনো বস্তু যদি উপর থেকে ফালাই তাহলে পৃথিবী যে আকর্ষণ করবে এটাকে বলি হচ্ছে আমরা অভিকর্ষ বল। কি বলি আমরা অভিকর্ষ বল। অর্থাৎ পৃথিবী যখন কোনো বস্তুকে আকর্ষণ করে নিচের দিকে টানবে সেটাকে আমরা কি বলি অভিকর্ষ বল। এবং যখন বস্তুটা নিচের দিকে পড়ে তখন তার বেগ প্রতি সেকেন্ডে 9.8 ms ইনভার্স 1 করে কি বাড়তে থাকে। অর্থাৎ এটা বোঝায় যে বস্তুটা যখন উপর থেকে নিচে এরকম পড়বে, ধরো এই 1 সেকেন্ডে সেখানে আসতো, তখন তার বেগটা হতে কত 9.8 ms ইনভার্স 1। আবার ধরো এখান থেকে এখানে চলে আসতো এখানে, তখন 2 সেকেন্ড, ধরো পরে 1 সেকেন্ডে তার বেগটা কত হবে 9.8 ms ইনভার্স 1। অর্থাৎ প্রতি সেকেন্ডে তার বেগটা কি 9.8 মিটার পার সেকেন্ড করে কি বৃদ্ধি পাবে। এটাকে বলে হচ্ছে কি আমরা অভিকর্ষ ত্বরণ। এবং এটার মানকে আমরা প্রকাশ করি কি দ্বারা জি দ্বারা। তো জি ইজ ইকুয়াল টু 9.8 ms ইনভার্স 2। অর্থাৎ এটা বলতে বোঝায় যে আমরা যদি কোনো বস্তু উপর থেকে ফালাই তাহলে প্রতি সেকেন্ডে তার বেগটা কি হবে 9.8 মিটার পার সেকেন্ড করে কি বাড়তে থাকবে। ওকে, এরপর দেখো, এরপর হচ্ছে আমরা এরপর হচ্ছে এটা দেখি আমরা যে অভিকর্ষ। দেখো এখানে অভিকর্ষ ত্বরণ এক প্রকারের কি ত্বরণ, সুতরাং এর মাত্রা হবে কেলটি ইনভার্স 1 এবং একক হচ্ছে ms ইনভার্স 2, যেটা আমরা জানি ত্বরণের একক ms ইনভার্স 2। তো একক আর মাত্রা নিয়ে নরমালি আমরা পরে একটা ভিডিও কি আপলোড করব। ওকে, তো আজকে আমরা জাস্ট দেখে নিই। ওকে, মাত্রা আর হচ্ছে একক আর মাত্রা নিয়ে আমরা একটা ভিডিও দিব আলাদা করে। আচ্ছা দেখো, যেহেতু পৃথিবী সম্পূর্ণ গোলাকার নয়, মেরু অঞ্চলে একটুখানি চাপা, তাই পৃথিবীর ব্যাসার্ধ আরও কি ধ্রুবক নয়। সুতরাং ভূপৃষ্ঠের সর্বোচ্চ জি এর মান কি হয় না সমান নয়। মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ আর সবচেয়ে কম বলে সেখানে জি এর মান কি সবচেয়ে বেশি। অর্থাৎ দেখা গেছে যে ব্যাসার্ধ যত কম হবে জি এর মান নর্মালি কি হয় তত বেশি হয়। আচ্ছা, আর বিষুবীয় অঞ্চলে আর এর মান সবচেয়ে বেশি এবং জি এর মান কি সবচেয়ে কম, কারণ বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ কি হয় বেশি হয়, এই কারণে আমাদের জি এর মান কি হয় কমে যায়। আচ্ছা, এটাও একটা ডিটেলস আছে, আমি আলোচনা করবো, এগুলো সমস্যা নেই। আচ্ছা, ভূপৃষ্ঠে বিভিন্ন স্থানে জি এর বিভিন্ন মান বিভিন্ন বলে
45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে জি এর মানকে কি আদর্শ মান ধরা হয়। জি এর আদর্শ মান হচ্ছে কত, এত। হিসাবের সুবিধাতে আমরা কত, 9.8। আচ্ছা, এখন দেখো একটা সূত্র আছে, তোমরা পড়ছো কিনা জানি না, এটা হচ্ছে ইন্টারও আছে, তোমাদেরও আছে। জি ইজ ইকাল টু জি এম ডিভাইড বাই হচ্ছে আর স্কোয়ার। আচ্ছা, এখানে পরিচয় দিচ্ছি। এখানে জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ, ভূপৃষ্ঠে বলতে বোঝায় পৃথিবীতে যদি কোনো বস্তু থাকে তাহলে তার অভিকর্ষ ত্বরণটা হচ্ছে কি, জি। ওকে, আচ্ছা, জি ইজ ইকাল টু জি এম বাই কত, আর স্কোয়ার। এখানে আরটা হচ্ছে, এটা আমি আলোচনা করবো পরে, ঠিক আছে। আরটা হচ্ছে এখানে কি, পৃথিবীর ব্যাসার্ধ, আর জিটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ। এখন এই জি আর আর এর সাথে সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাত। ব্যস্তানুপাতি বলতে বোঝায় জি এর মান যদি বাড়ে তাহলে আর এর মান কি হবে, কমবে। আবার আর এর মান যদি বাড়ে তাহলে জি এর মান কি আমাদের কমবে। এটাকে বলা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ একটা আরেকটার কি হবে, বিপরীত হবে। ওকে, আচ্ছা, উপর নিচে দেখে বিপরীত। তার মানে দেখো, তার মানে বোঝা যায় যেখানে আর এর মান বেশি হবে সেখানে জি এর মান কি হবে, কম হবে। তাই এখানে আমরা দেখছি, দেখো মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ আর সবচেয়ে কম, এই যে আরটা কি হবে, সবচেয়ে কম মেরু অঞ্চলে, তাই জি এর মান কি হয়, সবচেয়ে বেশি হয়। তার মানে এই সূত্র দ্বারা জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার, এই সূত্র দ্বারা কি তুমি চাইলে এটা কি ব্যাখ্যা করতে পারবে। এটাও সামনে কি ব্যাখ্যা করা আছে, কোনো সমস্যা নাই। আচ্ছা, একটা জিনিস দেখাই দিই তাহলে। দেখো, এটা একটা পৃথিবী যদি আমরা কল্পনা করি, তাহলে এখানে যদি কোনো বস্তু থাকে পৃথিবী পৃষ্ঠে, তোমাকে যদি বলে জি এর মান বের করো, তাহলে সূত্র হবে জি ইকুয়াল হবে হচ্ছে জি এম ডিভাইড বাই হচ্ছে আর স্কোয়ার। ওকে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে যদি কোনো বস্তুর জি এর মান বের করতে বলে, কোশ্চেনে বলা থাকে, সূত্র হবে কি জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। এখানে জিটা কি, জিটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এটার মানটা হচ্ছে ফিক্সড মান। এটার ফিক্সড মানটা কি 6 পয়েন্ট, এটা তোমরা জানো 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার -11। ওকে, এই মানটা আমাদের মুখস্থ রাখতে হবে। আর এখানে এমটা হচ্ছে কি পৃথিবীর ভর, যেটা আমাদের কোশ্চেনে বলা থাকবে। পৃথিবীর ভর হচ্ছে আমাদের কত, 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 কেজি। আর আরটা হচ্ছে আমাদের পৃথিবীর ব্যাসার্ধ। তার মানে এই সূত্রটা হচ্ছে কখন আমরা অ্যাপ্লাই করব, যখন পৃথিবী পৃষ্ঠে, পৃথিবীর উপরে কোনো বস্তু থাকবে তখন। এখন এরকম হইতে পারে যে আকাশের উপর দিয়ে কোনো বিমান যাচ্ছে, আকাশের উপর দিয়ে কোনো বিমান যাচ্ছে, মানে পৃথিবী পৃষ্ঠ থেকে অনেক উপরে জি এর মান, মানে পৃথিবী পৃষ্ঠ থেকে এই উচ্চতায় জি এর মান, এই উচ্চতায়, মানে ধরো যে এটা যদি পৃথিবী হয়, আমি বলি, তো এখানে আমরা কি করবো, জি এর মান বের করবো। এটা পৃথিবী, হ্যাঁ এটা পৃথিবী, এখানে জি এর মান বের করবো। আগে বের করছি আমরা এখানে, এখন বের করবো এখানে উপরে, আর কি পৃথিবী থেকে উপরে। মানে তাহলে এই জি এর মানের সূত্র হচ্ছে, মনে রাখবা, জি ইকুয়াল হচ্ছে, এটা মনে রাখার বিষয়, পরে আমি আলোচনা করবো আরো, জি এম ডিভাইড বাই হচ্ছে আর প্লাস এইচ হোল স্কোয়ার। ওকে, এটা হচ্ছে যদি বলে পৃথিবী পৃষ্ঠ থেকে একটা বস্তু 1000 কিলোমিটার উপরে আছে, তখন তুমি কি করবে, এই সূত্রটা ব্যবহার করবে, জি সমান সমান জি এম ডিভাইড বাই কত, আর প্লাস এইচ হোল স্কোয়ার। যেখানে আরটা হচ্ছে কি আমাদের পৃথিবীর ব্যাসার্ধ, আর এইচটা হবে কি 1000 কিলোমিটার, যেটাকে আমাদের কি মিটারে কনভার্ট করে নিতে হবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এখন তার মানে আমরা দেখো পৃথিবীর পৃষ্ঠেও শিখলাম, তারপর পৃথিবীর পৃষ্ঠ থেকে আমরা কি উপরেও কোনো বস্তুর জি এর মান কি বের করতে পারি। এখন আরেকটা বের করতে পারি, আমরা পৃথিবীর ভিতরেও কি জি এর মান বের করতে পারি। পৃথিবী খুঁড়ে যখন আমরা ভিতরে যাব তখনই কি একটা জি এর মান পাওয়া যায়। ওই জি এর মানের সূত্র হচ্ছে, মনে রাখবা, জি ইকুয়াল হবে হচ্ছে জি এম ডিভাইড বাই হচ্ছে আমাদের আর মাইনাস এইচ হোল স্কোয়ার। আশা করি সবাই বুঝতে পারছো। ওকে, ও জাস্ট ওইটা প্লাস, আর যদি ভিতরে যায় তাহলে কি হবে, মাইনাস হবে। তার মানে আমরা তিনটা জিনিস শিখলাম, যে আমরা চাইলে একটা বস্তুর পৃথিবী পৃষ্ঠে জি এর মান বের করতে পারি, পৃথিবী থেকে উপরে জি এর মান বের করতে পারি, পৃথিবীর গভীরেও কি আমরা জি এর মান বের করতে পারি। এই সূত্রগুলো কি দাঁড়া, তো এই সূত্রগুলো চাইলে কি তোমরা নোট করতে পারো। পৃথিবী পৃষ্ঠে জি এর মান হচ্ছে জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এটা পৃথিবী পৃষ্ঠে। এটা লাগবে হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, আর এই পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ গভীরতায়। ওকে, এটা এই সূত্রগুলো মনে রাখো, এগুলো আমি ডিটেলসে আবার আলোচনা করবো, সমস্যা। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো এটা। ওকে, এখন দেখো এই যে 9.8 কোথা থেকে পাইছি, 9.8 এই মান থেকে পাইছি। এখানে জি এর মান তুমি যদি এটা বসাও এবং এম এর মান যদি 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24 বসাও এবং পৃথিবীর ব্যাসার্ধের মান বসাও, তাহলে দেখবে জি এর মান কত বের হবে, 9.80665। ওকে, আশা করি এখন সবাই ক্লিয়ার। এবার আসো পন্তবস্তুর সূত্র বলি। পন্তবস্তু মানে কি, যেটার আদি ব্যক্তি হবে 0 হবে। ওকে, পন্তবস্তু সূত্রগুলো বিজ্ঞানী গ্যালিলিও আবিষ্কার করছে। কে? বিজ্ঞানী গ্যালিলিও। তোমাকে বলবে কোশ্চেনে যে কে পন্তবস্তু সূত্রগুলো আবিষ্কার করে, তখন বলতে হবে যে বিজ্ঞানী গ্যালিলিও কি পন্তবস্তু সূত্রগুলো আবিষ্কার করেছে। ওকে, এবার চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। প্রথম সূত্র,
স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু সব সময় কি সমান পথ অতিক্রম করবে। এটা বলতে বোঝায়, তুমি যদি, আমি এক্সপ্লেন করে দিচ্ছি, তুমি যদি ধরো যে সাপোজ কি দিয়ে দেখায়, ধরো যে একটা কাগজের টুকরা, হ্যাঁ, বা ধরো যে এটা দিয়ে দেখায়, এই কলমের নিয়ে আর হচ্ছে ধরো যে আতরের একটা কৌটা, ঠিক আছে। এখন আমরা যদি এটা ফালাই তাহলে আতরের কৌটাটা কি সবার আগে পড়বে, কারণ এটার কি ভর বেশি। কিন্তু পড়ন্ত বস্তুর বেলায় তুমি যদি এই দুটাকে একসাথে রাখার পর একসাথে ফালাও এবং এখানে কোনো বাতাস থাকবে না, কি থাকবে না, কোনো বাতাস থাকবে না, এরকম যদি হয় তাহলে এই দুইটা বস্তু যদি একসাথে ফালাও তাহলে কি হবে, তারা একসাথে এরকম ভাবে কি পড়তে থাকবে। এটা কখন পসিবল? তখনই পসিবল যখন আদিবেগ কত হবে 0 এবং সেখানে কোনো কি থাকবে না, বাতাস থাকবে না। অর্থাৎ এই দুইটা শর্ত যদি হয় তাহলে দেখবা যে উপর থেকে যখন যে কোনো আকারের বস্তু তুমি ফালা না কেন তারা কি সমান সময় কি হবে, সমান পথ অতিক্রম করবে। আশা করি আমি বুঝাতে পারছি। তার মানে শর্ত দুইটা, একটা হচ্ছে আমাদের যে আদিবেগ কত হতে হবে 0, আর দুই হচ্ছে মুক্তভাবে পড়তে হবে। মুক্তভাবে বলতে সেখানে কোনো কি বাতাস থাকবে না, কিন্তু আমাদের বাস্তবে কি আছে, বাতাস আছে। তাই আমরা যদি একটা কাগজের টুকরা বা একটা বড় বল যদি একসাথে ফালাই তাহলে দেখবা কি কাগজের টুকরাটা পড়ে, কারণ বাতাসের বাধার কারণে এটা কি হয়, আস্তে আস্তে পড়ে। তাহলে পন্ত বস্তুর বেলায় যদি বাতাসের বাধা না থাকে এবং আদিবেগ যদি 0 হয় তাহলে উপর থেকে তুমি যে কোনো আকারের বস্তু ফালানো না কেন তাহলে কি হবে, একসাথে পড়বে। আশা করি বুঝতে পারছো। এই কথাটা এখানে বলছে স্থির অবস্থান একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত সকল বস্তু সমান সময় কি সমান পথ অতিক্রম করবে। এরপরে শুধু দেখো দ্বিতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময় কি সমানুপাতিক। অনেক কথা বলে ফেলছে, তাই না? এটা আমি একটু এক্সপ্লেন করি, চলো। এখানে যেটা বলছে, একটু ডিস্টার্ব দিতেছি কেন, বলো। ধরো যে একটা বস্তু উপর থেকে পড়তেছে, উপর থেকে পড়ে সে এখানে আসলো, ওকে, কোন জায়গায় আসলো, এখানে। এখন এখানে যখন আসে তখন কি তার একটা বেগ আছে না? আচ্ছা, আবার দেখো এখান থেকে যখন এখানে পড়ছে তার কি একটা সময় আছে না? এই বেগ আর সময়ের সমানুপাতিক কি হয়? সমানুপাতিক বলতে বোঝায় তাদের অনুপাতটা কি হয়, সমান হয়। জিনিসটা এরকম, ধরো যে এখানে বেগ কত 2, কত হবে এখানে বেগ 2, আর এখানে টি এর মানে কত হবে আমাদের 2। তার মানে বোঝায় যে একটা বস্তু যদি 2 সেকেন্ডে পড়ে, 2 সেকেন্ডে একটা পয়েন্ট আছে, তখন যদি তোমাকে বেগ বের করতে বলে তখন তার বেগটা কত হবে 2 ms ইনভার্স 1। ওকে, তার মানে যে সেকেন্ডে তার বেগটা কি হবে, সমান হবে। 2 সেকেন্ডে তার বেগ কত হবে 2, 3 সেকেন্ডে তার বেগ কত হবে 3। এটাকে বলি কি আমরা, সমানুপাতিক। কি বলি আমরা, সমানুপাতিক। আচ্ছা, ঠিক আছে। এখন এখান থেকে একটা সূত্র দাঁড় করানো যায়, সেটা হচ্ছে সূত্র মনে রাখবা, v1/t1 সমান সমান হচ্ছে, এটা ম্যাথমেটিক্স আছে, এটা এমসিকিউ তে আসে, আর একটা হচ্ছে v2/t2। ওকে, এটা একটা সূত্র। ওকে, v1/t1 সমান সমান কত, v2/t2। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ। ওকে, আমাদের দ্বিতীয় সূত্রের গাণিতিক রূপ v1/t1 সমান সমান কি v2/t2। এটা কোথা থেকে আসে, এটা থেকে আসে। এই যে আমাদের যে গাণিতিক সমীকরণটা আছে v সমানুপাতিক t, অর্থাৎ নির্দিষ্ট সময়ে যে বেগটা থাকবে সেটা কি হবে, সময়ের সমানুপাতিক হবে। এটাকে বলা হচ্ছে সমানুপাতিক চিহ্ন। এখন এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করব? তোমাকে বলবে যে দুইটা বস্তু আছে, কয়টা বস্তু আছে, এখানে দুইটা বস্তু আছে। তো একটা বস্তু 2 সেকেন্ডে তার বেগটা হয় হচ্ছে, ধরো যে সাপোজ 5, ধরলাম আর কি, হ্যাঁ, সাপোজ ধরলাম 2 সেকেন্ডে তার বেগটা কত আছে 5। আরেকটা বস্তু 3 সেকেন্ডে তার বেগটা কত হবে, খেয়াল করো। 2 সেকেন্ডে একটা বস্তুর বেগ হচ্ছে কত, 5, তাহলে আরেকটা বস্তু 3 সেকেন্ড তার বেগটা কত হবে। ওকে, তার মানে এই প্রথম বস্তুটার সময়কে আমরা ধরবো কত, t1। প্রথম বস্তুর বেগকে আমরা কি ধরবো, v1। দ্বিতীয় বস্তুর যে সময় এটাকে ধরবো কি আমরা t2, আর এটার বেগ কি আমাদের v2, যেটাকে আমরা জানি না। তাহলে দেখো এখানে, তাহলে এখানে খেয়াল করো, তাহলে এখানে চারটা জিনিস আছে, v1 t1, এই দেখো v1 t1 v2 আর কত হবে t2, v2 আর কত t2। তাহলে এই সূত্র থেকে তুমি চাইলে কি v2 বের করতে পারবে। কিভাবে, এই t2টাকে তুমি এই পাশে কি গুণ দিয়ে দাও, তাহলে কি পাওয়া যায়, পাওয়া যায় হচ্ছে v1/t1 ইন্টু কি হবে আমাদের t2 সমান সমান কত হবে আমাদের v2। তাহলে এখানে তুমি মানগুলা বসায় দিলে ইজিলি পেয়ে যাবে। তার মানে v1 এর মান এখানে কত বসাও আমরা 5, তুমি এখানে বসাও, টেস্ট করো তোমরা। আর t1 এর মান বসে কত বসাবে 2 বসাও, আর t2 এর মান কত বসাবে 3, তাহলে তুমি v2 এর মান পেয়ে যাবে। এরকম দুইটা বস্তু দিয়ে বলে যে বেগ বের করো, তখন সূত্র গিয়ে এই সূত্রে অ্যাপ্লাই করতে হবে। ওকে, এবার চলো আমরা তৃতীয় সূত্রে চলে যাই। আমরা কোথায় চলে যাবো, আমরা তৃতীয় সূত্রে। আচ্ছা, তৃতীয় সূত্রে যদি যাই, খেয়াল করে এখানে বলা আছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। অনেকের মাথা উপর দিয়ে চলে গেছে, আমি এক্সপ্লেন করতেছি। এখানে সূত্রটা হচ্ছে h সমানুপাতিক হবে কত, t স্কোয়ার। খেয়াল করে এখানে
এখানে এসটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব আর টিটা হচ্ছে কি সময়। এখন আমরা পড়বো কিভাবে, এটা সিম্পল ভাবে পড়বো। কিভাবে পড়বো, এরকম ভাবে দেখো, এইচ মানে অতিক্রান্ত দূরত্ব, টি মানে কি সময়, স্কোয়ার মানে কি বর্গ। তাহলে এরকম পড়বো, অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। ইজি, দেখো এবার মুখস্থ করে দিই, অতিক্রান্ত দূরত্ব সময়ের স্কোয়ার মানে বর্গের কি সমানুপাতিক। তাহলে এখান থেকেও চাইলে একটা আমরা সূত্র দাঁড় করাতে পারি, সেটা হচ্ছে কি আমাদের h1 ডিভাইড বাই কত, আগের মতো h1 বাই কত t1 স্কোয়ার ইকুয়াল টু হবে হচ্ছে h2 বাই কত t2 স্কোয়ার। এই সূত্রগুলো কিন্তু একটা প্রমাণের মাধ্যমে আসে, কিন্তু প্রমাণগুলো কি আমাদের লাগে না, আমি এক্সট্রা ক্লাসে দেখাই দিব, ওকে সমস্যা নেই। আপাতত মনে রাখো যে এই সূত্র দিয়ে কি এটার গাণিতিক রূপ এভাবে প্রমাণ করা যায়। তাহলে কি হবে, h1 বাই t1 সমান সমান কত h2 বাই কত t2 স্কয়ার। ওকে, এই তাহলে দুইটা সূত্র পেলাম আমরা, দুইটার গাণিতিক রূপ হচ্ছে একটা কি v1 বাই t1 v2 বাই t2, একটা হচ্ছে কি h1 বাই t1 স্কয়ার সমান সমান কত h2 বাই কত t2 স্কয়ার। এগুলো আমরা অবশ্যই কি মনে রাখবো। ওকে, তো আমি আজকে এ পর্যন্ত আলোচনা করবো, চাইছিলাম আরো একটু বেশি আলোচনা করবো, কিন্তু আজকে এ পর্যন্তই থাক। অবশ্যই তোমরা ভিডিওগুলো দেখবে, আশা করি তোমাদের অনেক উপকার হবে। বারবার বলতেছি, ভিডিওগুলো হচ্ছে একদম তোমাদের জন্য ফ্রি, এসএসসি 26 এবং 27 ব্যাচের জন্য ভিডিওগুলো একদম সবার জন্য ফ্রি কোর্স, একদম ফ্রি। ওকে, যেখানে আমরা একদম 0 থেকে 100 পর্যন্ত আমরা আলোচনা করে যাব তোমাদের সুবিধার্থে। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, সবাই তোমরা ভালো থাকবে, আল্লাহ হাফিজ।